এটা ছিল আমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশনের নাম্বার, আর এটা ছিল আমার সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশনের নাম্বার, আর এইগুলো ছিল আমার ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড টাইম কোচিং এর নাম্বার। হুম, হিউজ ডিফারেন্স, তাই না? তোমরা যারা ভাবতেছো কোচিং এর নাম্বার কম পাচ্ছি, রিভিশন ভালোভাবে হচ্ছে না, কোচিং এ কত নাম্বার পেলে চান্স হবে, কোচিং এ কিভাবে নাম্বার বাড়ানো যায়, ব্লা ব্লা ব্লা। এই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি 6টা প্রুভেন টেকনিক শেয়ার করব, যেটা তুমি যে অবস্থাতেই থাকো না কেন, যদি এই শেষ 21 দিনে ভালো করে ফলো করতে পারো, বিশেষ করে 6 নাম্বারটা, তাহলে বিলিভ মি, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে 80 আপ মার্কস ইজিলি করতে পারবা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ 1K সাবস্ক্রাইবারের জন্য। এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইফ দিস চ্যানেল হেল্প ইউ এনিওয়ে। তো উইদাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। নাম্বার ইনক্রিজ করার ফার্স্ট টেকনিক হচ্ছে ফাইন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড এক্সট্রা ইনফরমেশন রিলেটেড উইথ ইট। এখন কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিভাবে আমি ফাইন্ড আউট করবো। সব থেকে ইজি হয়ে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা খোলা। কোয়েশ্চেন ব্যাংক খুলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, যে কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। দেন সেকেন্ড প্রায়োরিটি কোনটা হবে, যেখান থেকে হতেছে আরেকটু কম প্রশ্ন আসছে বাট প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি কোনটা হবে, যেখান থেকে প্রশ্ন মাঝে মাঝে আসতেছে, এটা হচ্ছে আমাদের থার্ড প্রায়োরিটি। এইভাবে আমাদেরকে মোস্ট তিনটা প্রায়োরিটি সেট করতে হবে, যে ফার্স্ট প্রায়োরিটি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড প্রায়োরিটি ইন্টারমিডিয়েট, থার্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের মোটামুটি যেখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। তো এই তিনটা প্রায়োরিটি যদি তুমি সেট করতে পারো, তাহলে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কাজটা একটা হয়ে গেছে। এখন কি করতে হবে, যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, সেই মোস্ট ইম্পর্টেন্ট টপিকের সাথে এক্সট্রা রাইটারের বইতে আর কি কি ইনফরমেশন গুলো দেওয়া আছে। এতদিনে হয়তো তোমাদের এক্সট্রা ইনফরমেশন গুলো লেখা থাকার কথা, আর এখনো যদি এক্সট্রা ইনফরমেশন গুলো লেখা না থাকে, তাহলে তোমাকে অবশ্যই এক্সট্রা রাইটারের বই থেকে অথবা যে কোনো ডাইজেস্ট, মেডিটিক্স, হোয়াট এভার যেসব ম্যাটেরিয়ালস আছে কোচিং এর, সেই ম্যাটেরিয়ালস গুলা অথবা এক্সট্রা রাইটারের বইগুলো থেকে ওই মোস্ট ইম্পর্টেন্ট টপিক রিলেটেড এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাকে অবশ্যই বইতে লিখে রাখতে হবে, অথবা নিজে আলাদা করে নোট করে রাখতে পারো। কারণ হচ্ছে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, সেখান থেকে কিন্তু অবশ্যই এক্সট্রা রাইটারের বই থেকে প্রশ্ন হচ্ছে। তো তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের এক্সট্রা রাইটার ইনফরমেশন গুলো রিটেন না করতে পারো, তাহলে অবশ্যই তোমাকে একটা ব্যাকলাস দিবে। তো এইখানে তোমার নাম্বারটা কমবে। তো তোমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। তুমি যদি বলো যে ভাইয়া টাইমও নয়, তাও তুমি যে ফার্স্ট প্রায়োরিটি আছে সেই রিলেটেড যে টপিক গুলো আছে, সেই রিলেটেড এক্সট্রা ইনফরমেশন গুলো তোমার একবার হলেও পড়া দরকার। তোমার যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো ফাইন্ড আউট করে রাখো, তাহলে তোমার রিভিশনও হেল্প হয়ে যাবে, এবং কি হবে, তোমার এক্সট্রা ইনফরমেশন গুলো কোন টাইপের এক্সট্রা ইনফরমেশন গুলো তোমার লাগবে এটা তুমি নিজে বুঝতে পারবা। এই কাজটা যদি করতে পারো, তাহলে মেইন অ্যাডমিশন টেস্টে তোমার নাম্বারটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। টেকনিক 2 হচ্ছে ফোকাস মোর অন অ্যাকুরেসি লিস্ট ইন নাম্বার। দেখো, তুমি যদি নাম্বার বাড়াতে চাও, তাহলে তোমাকে নাম্বার বাড়ানোর আগে অ্যাকুরেসিতে ফোকাস করতে হবে। অ্যাকুরেসি জিনিসটা কি? ধরো তুমি 80টা প্রশ্ন দাগাইছো, তার মধ্যে তুমি 4টা প্রশ্ন ভুল করেছো, তার ফলে তোমার টোটাল নাম্বার হলো 74। এখন এই 74কে তুমি যে কয়টা দাগিয়েছিলা, অর্থাৎ 80টা দাগিয়েছিলা, এই 74কে যদি 80 দ্বারা ভাগ করো এবং দেন তার সাথে 100 গুণ করো, তাহলে তুমি যে নাম্বারটা পেলে, অর্থাৎ 92.5%, সেটা হচ্ছে তোমার অ্যাকুরেসি। এর অর্থ হচ্ছে তুমি যদি 100টা প্রশ্ন দাগাইতা, তাহলে তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনা ছিল 92.5। কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। তুমি যদি 100টা প্রশ্ন দাগাইতা, তোমার কিন্তু নেগেটিভ মার্কিংও বাড়তো। এই যে নেগেটিভ মার্কিংটা, এটা যাতে না বাড়ে, এটা মেনটেন করা হচ্ছে তোমার অ্যাকুরেসি। তুমি যদি এই নেগেটিভ মার্কিংটাকে এলিমিনেট করতে পারো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার অ্যাকুরেসিটাও বেড়ে যাবে। এখন নেগেটিভ মার্কিং কেন বাড়ে? যেসব পোস্টে আমরা কনফিউজ থাকি, যেসব প্রশ্ন সম্পর্কে আমাদের একদমই ধারণা থাকে না, যে পোস্ট আমরা গেস করে দেখাই, বেশিরভাগ ক্ষেত্রে এইসব প্রশ্ন থেকে কিন্তু আমাদের নেগেটিভ মার্কটা ক্যারি হয়। এখন এই নেগেটিভ মার্কটা কিভাবে কমানো যায়? নেগেটিভ মার্কটা কমানোর জন্য তোমাকে অবশ্যই ইনফরমেশন মাথার মধ্যে থাকতে হবে। তোমার মাথার মধ্যে যদি ইনফরমেশন গ্যাপ থাকে, তুমি একটা প্রশ্ন আসলে সেই প্রশ্ন 2টা অপশনের মধ্যে কনফিউজড হয়ে যেতে পারো। তো যদি একটা টপিক ভালোভাবে তুমি বুঝো, প্লাস হচ্ছে ওই টপিক সম্পর্কে সবকিছু জানো, তখন কিন্তু তোমার আর ইনফরমেশন গ্যাপটা থাকবে না। তখন তুমি কনফিউজড কম হবা, আর কনফিউজ কম হলে নেগেটিভ মার্কিং এর পরিমাণ কম। দেন আরো কি কি উপায়ে অ্যাকুরেসি বাড়ানো যেতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে এখন কিন্তু মেডিকেলে বৈশিষ্ট্যমূলক প্রশ্ন বেশি হবে, এটা আমার আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি। তো বৈশিষ্ট্যমূলক প্রশ্নকে তুমি যদি ওভারকাম করতে চাও, তোমাকে অবশ্যই চার্ট, দেন বৈশিষ্ট্যগুলা, দেন বিভিন্ন রকমের তথ্যগুলা একসাথে ভালোভাবে মনে রাখতে হবে। বিশেষ করে চার্টগুলা পড়তে হবে। এগুলো যদি তুমি পড়ো, তোমার মাথার মধ্যে ইনফরমেশন গ্যাপটা আস্তে আস্তে কমবে, এবং তোমার অ্যাকুরেসির পরিমাণটাও বাড়বে। আরো কি কিভাবে অ্যাকুরেসি বাড়ানো যায়? তুমি যত জিনিসপত্র ভুল করতেছো, সেগুলো একসাথে করে রাখো, যে সেই জিনিসটা যাতে আমার সেকেন্ড টাইম মিস্টেক না হয়। তুমি যদি সেকেন্ড টাইম ওই জিনিসটা মিস্টেক করো, তাহলে কিন্তু তোমার অ্যাকুরেসি ড্রপ করবে, যার কারণে কিন্তু তোমার সাথে সাথে কি নাম্বারটাও কমবে। অ্যাকুরেসি কিন্তু নাম্বারের সাথে প্রপোর্শনাল। তোমার অ্যাকুরেসি যত ভালো হবে, তোমার নাম্বারও কিন্তু তত বাড়বে। তোমার কিন্তু এটা এক্সপেক্ট করবে না যে অ্যাকুরেসি আমি আজকে সব পড়ে গেছি, কালকে বাড়বে, কিন্তু টাইম লাগবে। এই 21 দিন যদি এটা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। মানে অ্যাকুরেসি কত রাখা উচিত? আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, 75 থেকে 80% মধ্যে যদি তোমরা অ্যাকুরেসি রাখো, তোমরা কিন্তু একটা ভালো মার্ক মেডিকেল অ্যাডমিশন টেস্টে স্কোর করতে পারবা। সো অ্যাকুরেসিতে ফোকাস করো। অ্যাকুরেসি যদি তোমার ভালো হয়, নেগেটিভ মার্কিং কমে, তোমার নাম্বার কিন্তু এমনিতে হুড় করে বাড়বে। টেকনিক 3 হচ্ছে রিভিশন অ্যাটলিস্ট 3 টাইম। দেখো, তোমাদের সব থেকে যে সমস্যাটা হয়, যে রিভিশন বেশি দিতে পারতেছে না। আমি তোমাদেরকে রিভিশন দেওয়ার সব থেকে সহজ টেকনিকটা বলি। যখন তুমি রিভিশন দেবা, আমরা যে ফার্স্ট টেকনিকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ফাইন্ড আউট করেছি, এবং সাথে এক্সট্রা ইনফরমেশন যেগুলো কালেক্ট করেছি,
তোমার কি করতে হবে, যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক রিলেটেড যে চার্টগুলো আছে আগে ওই চার্টগুলো পড়ে ফেলা। তুমি যদি ওই চার্টগুলো আগে ভালো মতো পড়তে পারো তাহলে কিন্তু তোমার ওই টপিকটা সম্পর্কে 50 থেকে 70% ধারণা এমনিতেই হয়ে যায়। এটা রিভিশন দেওয়ার সব থেকে ইফেক্টিভ হয়। কোনো অধ্যায় যদি তুমি রিভিশন দিতে চাও তাহলে আগে তুমি ওই অধ্যায়টা খুলে অধ্যায় রিলেটেড যতগুলো চার্ট আছে ওই চার্টগুলো আগে পড়ে ফেলতে হবে। তাহলে কিন্তু তোমার ওই অধ্যায় সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। কিন্তু তুমি অধ্যায়ের মধ্যে কিভাবে রিভিশন দেবা, আমরা যে ফার্স্ট টেকনিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ফাইন্ড আউট করা শিখেছি, সেই অনুযায়ী তুমি ফার্স্ট প্রায়োরিটি এবং সেকেন্ড প্রায়োরিটি আগে রিভিশন দিয়ে ফেলবা। ওই ফার্স্ট প্রায়োরিটি এবং সেকেন্ড প্রায়োরিটির মধ্যে যে তোমাদের দাগানো লাইন আছে বা যা যা আছে তুমি যেভাবে পড়েছো সেই টপিকগুলা ওখান থেকে পড়ে ফেলতে হবে। তোমাকে সব জিনিস দেখতে গেলে টাইম পাবা না, কারণ রিভিশনের সময় মানেই কি তোমার যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওগুলাতে বেশি ফোকাস করা। যত কনসাইজ ওয়েতে তুমি রিভিশন দিতে পারবা, যত তুমি স্পেসিফিক ভাবে কোনো একটা টপিক ভালোভাবে বুঝতে পারবা, তত তোমাকে হেল্প করে মেডিকেল অ্যাডমিশন পড়াটা বার্ডেন কমাইতে। এখন যত পারবা বার্ডেন কমাইতে, তা তোমার মনেও বেশি থাকবে এবং যে ইনফরমেশন গুলো আমাদের দরকার জাস্ট ওইগুলো আমাদের চোখের মধ্যে থাকবে। তো কনসাইজ ওয়েতে এবং প্রায়োরিটি বেস আমাদেরকে রিভিশন দিতে হবে। এটা কিন্তু তোমাকে অনেক হেল্প করবে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো মনে রাখার জন্য, যেগুলো থেকেই কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়ে থাকে। এই শেষ 21 দিনে যদি এই রিভিশন প্যাটার্নটা তোমরা মেইনটেইন করতে পারো তাহলে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুবই ভালো একটা ফল আশা করা যায়। এখন রিভিশন দেওয়ার পরে সেই ইনফরমেশনগুলো যদি আরো ভালোভাবে মনে রাখতে চাও তাহলে তোমাকে 4 নাম্বার টেকনিকটা ফলো করতে হবে, প্র্যাকটিস লাইক হেল। ভাই যেখানে এক্সাম দাও না কেন, উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট অ্যাচিভ ইউর হাইয়েস্ট লেভেল। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্র্যাকটিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যখন ডিএমসি আরএমসি তে যে ভাইয়া পদেরকে ইন্টারভিউ করেছি তাদের মূল মন্ত্র ছিল কিন্তু প্র্যাকটিস। বাসায় নিজে নিজে এক্সাম দিতাম, কারণ হচ্ছে বাসায় এক্সাম দিয়ে নিজে যখন চেক করতাম তখন হচ্ছে নিজের ভুলগুলো খুব ভালো মতো চেক করা হয়েছে। সবচেয়ে বড় হ্যাক যেটা সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো বেশি বেশি দেওয়া। যত বেশি পরীক্ষা, নিজের ভুল আইডেন্টিফাই করার সুযোগ তত বেশি, নিজেকে শুধরে নেওয়ার সুযোগ তত বেশি। যারা নর্মালি সবাই যেরকম পড়ে আমারও সেরকম প্রিপারেশনই ছিল, কিন্তু আমি আসলে অনেক বেশি এক্সাম দেওয়া ট্রাই করেছিলাম আর কি। লাস্ট দিকে অনেক প্রচুর এক্সাম দেওয়া হয়েছিল, যার কারণে আসলে এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমার বেশ ভালো একটা আইডিয়া ছিল যে সব রকম এক্সাম দেওয়ার চেষ্টা করেছিলাম, সোজা কঠিন। দেখো সিম্পল কথা, তুমি যদি তোমার লাইফের ওই 1 ঘন্টায় বেস্ট পারফরমেন্স করতে চাও তাহলে তোমাকে তোমার পড়ার টেবিলে 10 থেকে 12 ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার টেবিলে বসে, তোমার ওই 1 ঘন্টা তত বেশি তোমার কাছে সহজ হবে। এটা একটা সিম্পল ফান্ডা। এই বিষয়টা যারা যত বেশি বুঝতে পারবে তাদের কাছে চান্স পাওয়াটা তত বেশি ইজি হয়ে যাবে। তোমার এই শেষ 21 দিনে কাজ হবে রিভিশন প্র্যাকটিস, প্র্যাকটিস রিভিশন। তোমাকে এখন রিভিশনের পাশাপাশি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তোমরা বলতে পারো ভাইয়া প্র্যাকটিসের জন্য প্রশ্ন কোথায় পাবো? শোনো, যাদের ভাতের খোদা থাকে না, ঘরের কোন কোনায় চাল আছে তারা নিজেরাই খুঁজে বের করে। তো তোমার যদি মনে হয় যে না তুমি প্র্যাকটিস করবা, তো প্র্যাকটিস করার জন্য তোমার কোয়েশ্চেনের কোনো অভাব নাই। তুমি কোচিং এ যাও, বাজারে যাও, কোনো ভাইয়াপুর কাছে যাও, কোনো কোর্স কোনো যেখান থেকে পারো তুমি অনেক কোয়েশ্চেন কালেক্ট করতে পারবা। তোমার এখন কাজ হবে মিনিমাম 100টা কোয়েশ্চেন কালেক্ট করে রাখা, যাতে তুমি পরীক্ষার আগের দিন পর্যন্ত 10,000-এর মতো প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। দেখো তোমার মধ্যে সেম ক্যালিবারের সেম নলেজের 2টা স্টুডেন্ট আছে, এখন তাদের মধ্যে ডিফারেন্সিয়েট কি হবে এই প্র্যাকটিস দিয়ে। সে যদি তো পরীক্ষার আগ পর্যন্ত 10,000 প্রশ্ন প্র্যাকটিস করে, এরপরে তুমি যদি পরীক্ষার আগ পর্যন্ত 2,000 প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কার বেড়ে যাবে? ওর না তোমার? ও প্রত্যেকটা দিন পরীক্ষা দিতে প্র্যাকটিস করছে, নিজের ভুলগুলা কারেকশন করছে। ও মেইন পরীক্ষা যাওয়ার আগে 10,000 প্রশ্নের সম্মুখীন হয়েছে, 10 বার ফেইল হয়েছে, 10 বার জিতছে, হোয়াট এভার দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট সে 10,000 প্রশ্ন সলভ করছে। বাট তুমি বসে বসে কোচিং এ একটা করে এক্সাম দিচ্ছ, বাসায় এসে একটা করে এক্সাম দিচ্ছ, তুমি তোমার মনের মধ্যে স্যাটিসফাই যে আই এম ডুইং মাই বেস্ট। ভাই যদি 10,000 প্রশ্ন না পাও, তুমি মিনিমাম 4-5 হাজার প্রশ্ন সলভ করে যাও। এটা তোমাকে অন্যদের থেকে হিউজ পরিমাণে অ্যাডভান্টেজ দেবে। এটা যদি তোমার চান্স পাইতে হেল্প না করে, তুমি আমার কমেন্ট সেকশনে এসে গালি দিয়ে যাও। বাট আমি জানি এটা রেজাল্ট দিবে যারা প্র্যাকটিস করবে এবং সাথে সাথে রিভিশন দিবে, তাদের নাম্বার অন্যদের থেকে অবশ্যই অনেক হাই থাকবে। তো প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। টেকনিক 5, ডোন্ট চেজ দ্য কোচিং। হ্যাঁ ভাইয়া, কোচিং এর নাম্বার বাড়ানোর কথাই তো হচ্ছে। আচ্ছা, তুমি কি কোচিং এ চান্স পাওয়ার জন্য পড়ালেখা করতেছো নাকি মেডিকেলের জন্য? একবার কোচিং এর সাথে দৌড়ায় নিজের প্রিপারেশন ভালো করে নিতে পারো নাই, সিলেবাস ভালো মতো শেষ হয় নাই, বা গ্যাপ রয়েছে, রিভিশন ভালোভাবে হয় নাই, এবং তোমরা এক্সপেক্টও করতেছো কোচিং এ মডেল টেস্টে যাবা এবং 80 আপ 70 আপ নাম্বার এমনিতেই পাবা। দেখো অনেকে প্রিপারেশন মেডিকেল অ্যাডমিশন কেন্দ্রিক না হয়ে স্পেসিফিক কোচিং কেন্দ্রিক হয়ে গেছে, যে না আমি যদি কোচিং এ ভালো নাম্বার পাই, আমার বন্ধুর থেকে ভালো নাম্বার স্কোর করি, তাহলে আমার প্রিপারেশন অনেক ভালো হয়েছে, এবং আমার যদি না পাই তাহলে আমার প্রিপারেশন ভালো নাই। দেখো কোচিং এর নাম্বারের সাথে কিন্তু আমরা মেডিকেলের চান্স পাবো কি পাবো না এটা আমরা ডিফাইন করে নিই। আচ্ছা, কোচিং এর সব কিছু কি মেডিকেল স্ট্যান্ডার্ড হয়? অবশ্যই না, বেশিরভাগ প্রশ্নই হয় না। যে একটা কোচিং 20,000 থেকে 30,000 বাচ্চা নিয়ে কাজ করে, তাদের কাজ হচ্ছে প্রশ্ন করে দেওয়া। এখানে তুমি পরীক্ষা দাও, নাম্বার কম পাও কি না পাও সেটা তাদের দেখার বিষয় না। কিন্তু তুমি যদি কোচিং এর সাথে এইভাবে দৌড়াইতে থাকো এবং শেষ পর্যন্ত মডেল টেস্টগুলোতে অ্যাটেন্ড করো, তোমার কিন্তু প্রিপারেশন ঠিকই শেষ হবে। প্রিপারেশন শেষ হওয়া এবং আসলেই ভালো মতো প্রিপারেশন নেওয়া দুটা কিন্তু সেম কথা না, হিউজ ডিফারেন্স আছে তাদের মধ্যে। তুমি কিন্তু প্রিপারেশন শেষ করতেই পারো, তুমি আর 100 জনের মধ্যে ঠিকই প্রিপারেশন শেষ করলাম, বাট তোমার কি প্রিপারেশন আসলেই ভালো হয়েছে? তোমার কি গ্যাপগুলো ফিল আপ হয়েছে? তোমার রিভিশন কি ভালো মতো দেওয়া হয়েছে?
বাসায় বসে কি 3-4 হাজার প্রশ্ন প্র্যাকটিস করা হয়েছে? না, তুমি কোচিং এর সাথে দৌড়াইছো, মডেল টেস্ট গুলো শেষ করছো, বাসায় এসে বসে কোচিং এর নাম্বার কম পাইছো, যেটা ভাইবে চিন্তা করে আরো ডিপ্রেশনে গেছো, সেখানে পড়ালেখা আরো হ্যাম্পার করে বসে আছো এবং ভাবতেছো যে কোনো না কোনো ম্যাজিক্যাল ওয়ে থাকবে, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে যাবা। দেখো, কোনো কিছু পাওয়ার আগে সেটার আগে যোগ্য হও। আমাদের 3 ইডিয়টের অ্যাঞ্জেল সাহেবতে বলছে, किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। নিজেকে আগে যোগ্য করো। তুমি কোচিং এর সাথে দৌড়াইতেছো, যারা কোচিং এর নাম্বার পাচ্ছে 90% 80%, তাদের সাথে তোমার দৌড়ায় লাভ নাই। তারা অনেক আগে থেকেই পড়ালেখা শুরু করে দিছে, তারা কোচিং এ পড়ুক বা না পড়ুক, তারা এমনিতেই ভালো নাম্বার পাইতো। এখন তোমার নিজের গাইড নিজেকে হইতে হবে, তোমাকে নিজের উপর টাইম ইনভেস্ট করতে হবে, নিজের উপর টাইম বাড়াও, নিজের রিভিশনের উপর টাইম দাও, নিজের গ্যাপ ফিলিং এর উপর টাইম দাও। পাশাপাশি তোমার যদি মনে হয় যে না কোচিং এ এক্সাম দিবা, অবশ্যই দাও, বাট ডোন্ট চেস কোচিং এন্ড দেয়ার নাম্বার। টেকনিক্স হয় এক্সিকিউট দ্য প্ল্যান ইন এক্সাম হল। এটা নিয়ে আসলে কেউ কথাই বলে না। দিস ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে থাকে, এবং আমিও এখানে ভুল করেছিলাম। যার কারণে আমার ফার্স্ট টাইম প্রিপারেশন ভালো থাকার পরেও 59.5 পাইছিলাম। দেখো তোমরা 3-4 মাস ভরে যে কত পরিশ্রম করেছো, কত প্রিপারেশন নিয়েছো, এবং সেই প্রিপারেশনটা কিভাবে তুমি এক্সাম হলে যে এক্সিকিউট করবা, এটারই তুমি আর কোনো প্রিপারেশন নাও না। যার কারণে অনেক ভালো প্রেপ থাকার পরেও তোমরা এক্সাম হলে গিয়ে সিলি মিস্টেকের কারণে চান্সটা মিস হয়ে যায়। এর জন্যই তোমাকে আগে মেন্টালি প্রেপ থাকতে হবে। তাই যখন বাসায় বসে এক্সাম দাও, তখন চেষ্টা করবা মাঝে মাঝে মেডিকেলের মতো পরিবেশ সৃষ্টি করে এক্সাম দেওয়া, তাতে করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে গিয়ে হঠাৎ করে তুমি ঘাবড়ে না যাও। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে, প্রতিদিন সকাল 10টায় তোমাকে এক্সাম দিতে হবে। কারণ আমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় সেটা কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়। তুমি যদি প্রতিদিন সকাল 10টায় একটা এক্সাম পেপার নিয়ে বসো, তাহলে কিন্তু তোমার শরীরে যে বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান ক্লক আছে, সেটা কিন্তু আস্তে আস্তে মডিফাই হবে। তুমি যদি তোমার বায়োলজিক্যাল ক্লককে মডিফাই করতে পারো এবং সকাল 10টার সময় সব থেকে বেশি পরিমাণে অ্যাক্টিভ করতে পারো, তাহলে কিন্তু 17 তারিখ 10টায় তুমি যখন এক্সাম দেবা, তোমার বায়োলজিক্যাল ক্লক কিন্তু আগে থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে। সেই সময় কিন্তু তোমার ভয়টাও আস্তে আস্তে কমে যাবে এবং অন্যদের তুলনায় তুমি সব থেকে বেশি ভালো পারফর্ম করতে পারবা, কারণ তুমি আগে থেকেই সকাল 10টায় এক্সাম দিতে অভ্যস্ত এবং এরকম একটা এক্সাম পেপার দেখে তুমি অভ্যস্ত হয়ে গেছো। তাহলে তোমার ভয়টা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং তুমি তোমার বেস্ট পারফরমেন্স মোডে থাকবা। সাথে লাস্টলি তোমাকে এক্সাম হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডোন্ট চেজ দ্য মার্ক। তুমি যদি এটা ভেবে এক্সাম হলে ঢোকো যে তোমার 90+ দাগানোই লাগবে, তোমার ডিএমসি লাগবেই, তাহলে কিন্তু তুমি এক্সাম হলে সব থেকে বেশি ইন্টেন্স প্রেসারে থাকবা। তখন যদি কোনো কারণে প্রশ্নের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়, প্রশ্ন যদি একটু হার্ড হয়, তখন কিন্তু তোমার 90+ দাগানো সম্ভব না হতে পারে। তখন কিন্তু তুমি অল্প দাগিয়ে চান্স পেয়ে যাইতে পারো। কিন্তু ওই যে তোমার মাথায় সেট হয়ে আছে যে 90+ দাগাইতে হবে, নাহলে কিন্তু আমার ডিএমসিতে চান্স হবে না, আমি আমার স্বপ্নের মেডিকেল পাবো না, তখন তুমি কি করবা? আনক্যালকুলেটেড ওয়েতে রিস্ক নেবা। তুমি 90+ দাগাইতে হবে এই চিন্তা তোমার মাথায় আছে, তো তুমি ওই প্রশ্নতেও 90+ দাগানোর চেষ্টা করবা। তখন কি হবে? আনক্যালকুলেটেড ওয়েতে দাগানোর জন্য এবং বেশি দাগানোর জন্য তোমার নেগেটিভ মার্কটাই বেশি এসেছে, তোমার অ্যাকুরেসি কমে গেছে। তখন তুমি যেখানে চান্স পাওয়ার কথা ছিল ভালো একটা মেডিকেলে, তখন তুমি চান্সই পাও নাই। ভাই আমি নিজে ফিল করছি, এবং যারা চান্স পেয়েছে ভালো ভালো টপ মেডিকেল, ঢাকা মেডিকেল, আরএমসিতে আছে, যাতে কথা বলছি, তারা কখনো এক্সপেক্টই করে নাই যে তারা এখানে চান্স পেত। তারা মাইন্ড ফ্রি করে এবং স্ট্রেস ফ্রি হয়ে এক্সাম হলে প্রবেশ করছে এবং তারা তাদের বেস্ট দিয়ে বের হয়েছে, কারণ তাদের মাইন্ড ফ্রি ছিল, তারা তাদের বেস্ট দিতে পারছে, যতটুকু পারছে দাগাইছে, সাথে কি ক্যালকুলেট ওয়েটে বিজনেস। তাই এখন তার পরীক্ষাটা এমনিতেই ভালো হয়েছে, তাদের মনে রাখার ক্ষমতা বেড়ে গেছে এবং স্ট্রেস ফ্রি হয়, তার পারফরমেন্স অনেকটা বুস্ট আপ হয়ে গেছে, যার কারণে তারা এখন একটা টপ মেডিকেলে বা সব থেকে ভালো মেডিকেলে পড়ালেখা করছে। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যাতে তুমি ইন্টেন্স প্রেশার নিয়ে এবং কোনো নাম্বার সেট করে নিয়ে পরীক্ষা হলে না ঢোকো। তাহলে পরে কিন্তু ওই নাম্বারটা অ্যাচিভ করতে গিয়ে তোমার যে চান্স পাওয়ার নাম্বারটা বা ভালো মেডিকেলে চান্স পাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু তোমার মিস হয়ে যেতে পারে। তো নিজেকে স্ট্রেস ফ্রি রাখবা, মাইন্ড ওপেন করে এক্সাম হলে প্রবেশ করবা। এমন যদি মনে করো যে বা না ভাই আমার ডিমোটিভেট করতেছে, আমার ভাই আমার স্বপ্নের মেডিকেল কাছ থেকে নিয়ে যাচ্ছে, তাহলে সমস্যা নাই, ইউ ক্যান গো উইথ দ্য 90+ মাইন্ডসেট ইন দ্য এক্সাম হল। বাট জিনিসটা বললাম মাথায় রেখো, এবং টেকনিকগুলো যদি তুমি ভালো মতো ফলো করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার নাম্বার অবশ্যই ইনক্রিজ হবে এবং সেটা তোমাকে একটা ভালো মেডিকেলে চান্স পেতে হেল্প করবে। সো এগুলাই ছিল ফ্যাক্ট। একটু রুড ওয়েতে বললে আই এম সরি, বাট এটাই রিয়েলিটি। তোমরা যদি মোটিভেটিং ভিডিও দেখতে চাও, তাহলে ওই যে ফেসবুকে আছে না, রাত জেগে পড়তে হবে, কোমর ব্যথায় টোটন হবে, ওইগুলা দেখতে পারো, ওগুলা ভালোই মোটিভেটিং। কিন্তু আমি চাই যে তুমি লাস্ট ক্রুশিয়াল সময় ম্যানিপুলেটেড না হও, কারণ আমি ওই সময়ের মধ্যে দিয়ে গেছি এবং ম্যানিপুলেশনের কারণে আমি আমার ফার্স্ট টাইমে বেস্ট প্রিপারেশন থাকার পরেও চান্সটা মিস। সো নিজের বেস্ট দিতে থাকো, একটা সঠিক গাইডলাইনের মধ্যে থাকো, আশা করি তোমার একটা ভালো রেজাল্ট অবশ্যই আসবে এবং তোমার মনের ইচ্ছা পূরণ হবে। এবং 17 তারিখ তোমাদের এক্সাম, বেস্ট অফ ইউ গাইস। তোমার রেজাল্টটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে অথবা আমাকে পার্সোনালি জানাবা, তোমার জন্য আমার ট্রিট থাকবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই লিটল চ্যানেল। আই এম প্রাঙ্গণ সরকার। থ্যাংক ইউ। সাইনিং অফ।